আয়জা গায়ে হলুদের শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সেই ঘুম, শুধু চুলগুলো খুলেছে, মুখে সাজগোজ এখনও রয়ে গেছে। সে আয়জার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকল। ডোডো মায়ের দেখে দেখেই ফুপির গায়ে হাত রেখে ঝাঁকালো। তিথি আয়জার গায়ের উপরে তাকে শুয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ পড়ে আছে। ডোডো আয়জার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আয়জা আর্তস্বরে বলল, সকাল সকাল কী শুরু করেছো আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আয়জা বলল, আমি চলে যাবো আজ, তবুও মারে। ডোডো আবুল তাবুল কী যেন বকতে লাগলো। আম্বিয়া বেগম এসে দেখলো ফুপু ভাইপোর আদর মহব্বত দেয়া নেওয়া চলছে। তিনি বললেন, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি? আজকে ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কী করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘর পরিষ্কারের কাজ শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কাবার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেজো ফুপু শাশুড়ি কাল অনেক রাত অবধি রুমের মধ্যে প্যান 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 করেছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, ধুর, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, বাদ দাও। রমলা চাচি বলল, তোমার জামাই কিছু বলেই নেই কেন? ওই রকম বেডিগুলোরে কিছু বলা লাগে, নইলে এরা শোধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে, সেই সময় আসলান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশবু শুকে তিথি বুঝে ফেলেছে সে এসেছে। আজলানের কোলে ডোডো। সে আম্মা আম্মা ডাকছে মৃদু সুরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসিয়ে ন্যাংটা মারি দেখিয়ে হাসলো। ডাকলো, আম্মাম্মা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরও খুশি, জিভ বের করে দেখালো। তিথির চোখ উল্টাতেই ডোডো চোখ উল্টালো। আজলান বলল, আমাদের খেতে দাও, সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদেই দেখলাম মায়ের শাড়ির আঁচল চিবোচ্ছে, এত কিসের কাজ এখানে? তিথি বলল, কিসের কাজ দেখতে পাচ্ছেন না? চাচি, তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল, বিরিয়ানি আছে, দিব বাবু? আজলান নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? তিথি বলল, আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেবো নাকি? সবাইকে মজা করে খেয়েছে, তোমার ইচ্ছা না করলে তুমি খাবে না, ব্যাস। বিয়েবাড়িতে এত ঢং দেখার সময় নেই। আজলান বলল, ডোডোকে এসব বাসি খাবার দেবে না, খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গায়ে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আজলান কড়া গলায় বলল, ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব, বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আজলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড চেকে নিল। তারপর চামচ দিয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল, বেডা মানুষের এত ঢং। আয়জা শাড়ি পাল্টে এসে বলল, ভাবি, আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দিবে? তিথি বলল, তেল দাও আগে, আমি আছি কাজ ছেড়ে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন, আয়জা, তোর মেজো ফুপু নাকি সকাল থেকে কিছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আয়জা রেগে বলে, আশ্চর্য, বিয়ের দিনেও আমি কাজ করব? রমলা চাচি বলল, আচ্ছা, আমি নিয়ে যাইতেছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবেন না। তিথি বলল, নাস্তা দিয়ে চা দাও। রমলা চাচি বলল, উনি নাকি গরম ভাত খাবেন। তিথি বলল, ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন, ততক্ষণে বসে থাকতে পারবে কি না জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়েবাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আয়জার চুল ছাড়াতে চলে গেল। তেল দিয়ে চুল আঁচড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গত রাতের ভিডিওগুলো দেখে। তন্মধ্যে আজলান এসে বলল, ওখানে আবার কি হয়েছে? আয়জা চমকে উঠল। তিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজলান বলল, ফুপু নাকি ভাত চেয়েছে। তিথি অবজ্ঞা সুরে বলল, হ্যাঁ তো। আজলান রাগত সুরে, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল, ভাত দাও নাই? রমলা চাচি বলল, এখন দিয়ে আসছি। বাপরে বাপ, যে চিকুর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে, মুখটা অমন করে রেখেছিস কেন? তিথি ফুঁসে উঠে বলল, তোমার ছেলে জিজ্ঞেস করতেছে ওর মেজো ফুপুকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেওয়ার কে? যেন আমি ভাতের পাতিলের তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা, রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আজলানকে বললেন, তোকে বলছি না তোর ফুপুর হয়ে কোনো কথা না বলতে বৌমাকে? আজলান অবাক সুরে বলল, আশ্চর্য, কি বলেছি আমি? ফুপু আমাকে দেখা মাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেছে।
আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছি। আম্বিয়া বেগম বিরক্তিসূচক শব্দ করে বলল, ওকে কাল যা তা বলেছে, ও ভাত দেবে কেন? ওকে ভাত দেওয়ার লোক আর নাই বাড়িতে? আজদান বলল, উফ, অসহ্য, মনে হচ্ছে ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে, তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না, মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে, হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়জাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে। পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আয়জা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, সিঁথির মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে। ডোডো মুখ তুলে খানিকটা হা করে তাকিয়ে আছে। আয়জা তার ঠোঁট আলতোভাবে ডোডোর গালে নাকে ঠোঁটে ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পড়বে ফুপির জন্য? ডোডো মাথা ঝাঁকায়। আয়জা জিজ্ঞেস করে, কলিজা পড়বে? ডোডো আবার মাথা দোলায়। পার্লারের মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙ্গুল তুলে আয়জার নাকের নটটা ধরতে চায়। আয়জা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল, আমরা মা ছেলে বসি আগে পেট পুড়ে খেয়ে নিই। সে ডোডোকে নিয়ে ঘরে চলে গেল। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও, ডোডোকেও খাইয়ে দাও। সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দু হাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোটো ছোটো করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনও? তাছাড়া এগুলো গরম, এভাবে খাওয়াবে? তিথি বলল, না, খাওয়াবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহবুব, এভাবে খাইয়ে দিতে হয়, বলো। আজলান চোখ সরিয়ে নিল বেশ ভঙ্গিমা করে, যেন সে তিথির কথা গায়ে মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতে তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তক্ষুনি রাক্ষসে থাপে মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি পাম দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাছাদন, তোমাকে ভাগ দেওয়া যাবে না। ডোডো বল, এই স্বাদের ভাগ হবে না। তুমি আমার যত পেয়ারি বাপ হও না কেন? ডোডো মাথা দুলিয়ে বলল, না না না। তিথি অট্ট হাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে এক মুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল তক্ষুনি। আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেলো, মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবা, খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চড় মেরে বলল, ধুর গাধা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা। ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি বেটা? ওই বেটা, নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো। ধুর। আজদান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনোদিন শোধরাবে না? একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই বেটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে ওঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান, ওরা চলে এসেছে আব্বা, চল। কি করছে সেখানে? ও মা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে ডাকলো। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নেব, তুমি খাও। আজলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো, ওরা খেয়ে নিক। হ্যাঁ চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আজলানের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। আজলান। তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল ওনার দিকে। আজলান বিরস গলা জিজ্ঞেস করল, হাসছো কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থাই হয়। আজলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। আম্বিয়া বেগম বললেন, বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খাইয়া লইছি। ডোডো তার দেখা দেখি পেটে হাত দিল। তিথি হো হো করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, একেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শেখের প্রোডাক্ট বহুত পাকনা। ডোডো খিকখিক করে হাসল। আজলান এসে বলল, মেহবুব চলো, তোমাকে খুঁজছে জারিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। আজলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছিয়ে দিতে দিতে বলল, যত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহাবিপদে, ইজ্জত সম্মান রাখবে না আমার। ডোডো তার দু ঠোঁট নাচিয়ে ডাকলো, পাপ্পা। আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমু দিতেই ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী সুরে বলল, বাচ্চাকে দিছে? বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেলো। তারপর ডোডোর দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি
তার কলার টেনে এনে বলল, আফিসার কয় কি, আমরা মা ছেলে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল বলে টুপ করে খোঁচা দাড়ির মধ্যে দু ঠোঁট গেঁথে চুমু দিল। ডোডো আবার তার দু হাতে আবার চুল ধরে টেনে এনে আজলানের গালে কামড় দিয়ে দু হাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ওহ ও। আজলান তার মেজাজ হারিয়ে বলল, মা ছেলে দূর হও, আমাকে চুল আঁচড়াতে হবে, কলারে আয়রন করাতে হবে, ফালতু। আইজার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আজলান তিথিকে খুঁজছে। আইজার বিদায়বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছো? জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আজলান কোনো মতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? আজলান বলল, হ্যাঁ, ওই ডোডোকেও দেখতে পাচ্ছি না তাই। আম্বিয়া বেগম বললেন, তোর মেজে ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্প গুজব করছে। আজলান অবাক কণ্ঠে বলল, মেজে ফুপুর ঘরে? হ্যাঁ, তাই তো। আজলান আর কথা না বাড়িয়ে মেজে ফুপুর ঘরে গিয়ে দেখল তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেজে ফুপু উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এলো ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হলো। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এলো আমার, তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তিথি বলল, আরে বেটা, হাঁ করে কি দেখছিস? তোর দাদা দেখিয়ে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এলো। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাই বোন লাগবে না? আমি কি তোকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বুড়ি হয়ে যাব? আজলান ধমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বোঝে এসবের? ডোডো এবার আজলানের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগলো। আজলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি এই ভারী শাড়ি ছাড়ো, সুতির কাপড় গায়ে দাও, ঘেমে ভূত হয়েছ। দিতি সোজা ওয়াশরুমে চলে গেল। সালোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়জা চলে যাওয়ার পর আমার একটু ভালো লাগছে না অফিসার। আজলান বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, চলো কোথাও বেড়াতে যাই। রাস্তায় হেঁটে আসি, মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। আজলান বলল, মাথা খারাপ, কোথাও যেতে পারবো না, আয়জাকে দেখতে যেতে হবে। তিথি বলল, আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ে আজলান তাকে শুয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এলো। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তিথি বলল, আচ্ছা। সে চোখ বুঝল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যি নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না, কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। আজলান শেখ বলল, চিরকাল আপনার কথায় মানতে হয়েছে? আফতাব শেখ বললেন, এই জন্যই তুমি ভালো একটা বউ পেয়েছো। আজলান বলল, তা অবশ্য মানতে হবে। আফতাব গর্ব করে বললেন, জীবনে যাই করো এই মেয়েকে কখনো হেয় করে কথা বলবে না। সে সব বোঝে, বুঝেও না বোঝার ভান করে অপর মানুষটিকে যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপিসারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদেপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পায়নি, রাত কটা দেখেছ? আজলান তাকে জোর করে তুলে দিল। বলল, ডোডো ঘুম থেকে ওঠার আগেই চলে আসব। তিথি বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। আজলান বলল, ওকেও নিয়ে যাব। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামলো। বলল, শাড়ি পরবো? আজলান বলল, ওই আকাশি রঙেরটা পরো। তিথি বলল, ওটা পরলে আমাকে কালো লাগে। আজলান একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো, চুপচাপ পরো, ডোডো উঠে যাবে। তিথি বলল, ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দেব? দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগলো। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? তিথি বলল, আমি আমার বরটাকেও পরতে জানি না। আজলান এতে কিছুটা চমকালো, কিন্তু অত মাথা ঘামালো না। তিথি শাড়ি পরা শেষ করে মাথা সাদা মালা পরতেই ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, ওই গুলুমিয়া, তুই দেখি হেব্বি বজ্জাত, তোর মা বাপকে একটু ভালো সময় কাটাতেও দিস না, ঘুমা চুপচাপ। আজলান দাঁত চিবিয়ে বলল, হোয়াট ইজ গুলুমিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ, আমার কলজা, আমার জামাইয়ের একমাত্র আবিষ্কার। আজলান আরও রেগে গেল। তিথি হাসল। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা, নড়াচড়া করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পাপ্পা শব্দ করে ডোডোর গালে চুমু দিতে লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা সুরে হিসিয়ে বলে উঠল, এটা কি করলে? তিথি ফিক করে হেসে বলল, আদর দিলাম, সব তুমি নেবে নাকি?
আজদান বলল, আচ্ছা ওকে রেখে দাও, চলো। তিথি বলল, না, ওকে রেখে যাব না, আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজদান ডোডোকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ, চলো। বাইরে বাতাস বইছে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝোড়ো হাওয়া বইবে, আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজদান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে এলে চলে। তিথি বলল, কি হলো? আজদান দরজা বন্ধ করে দিল। তিথি তেড়ে এসে বলল, খেলবো না? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, বাইরে কী সুন্দর আবহাওয়া। না না, খেলবো না। ভণ্ডলোক কোথাকার, মিথ্যে বলেছে কেন? আজদান ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তিথি রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলেছে। আজদান লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, মেহবুব, তুমি না খেললেও আমি খেলবো, লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজদান লিপস্টিক পরে ঠোঁটের কোণে তীর্যক হাসি রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এলো আকাশের মতো। সে আজদানকে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছ তুমি, এভাবে লোভ দেখানো ঠিক হয়নি, তার মধ্যে বলছো আমি কালো, এসব ঠিক না। আজদান তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখল। আজদানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো, চলো না। আজদান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বলে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেব। তিথি চুপ করে রইল। পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেটা মানুষ। আজদান ভীষণ খেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনও জানে না কোথায় কি বলতে হয়। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা ঝাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহবুব, তোর জামাই একটা লাল কুমড়া পটাশ। আজদান বলল, কি অবস্থা করেছো আমার? তিথি বলল, ধুর বেটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। আজদান পেছনে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতে তিথি খিলখিলে হেসে উঠে বলল, আব্বারে, তোমার গোলামের ফুতের গায়ে রাতে শয়তানটা ভর করছে আবার। আজদান তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে, এক্ষুনি। তিথি বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজবো, বেশি দূর যাব না। আজদানকে নিয়ে বেরিয়ে এলো সে। আজদান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। আজদান বলল, জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দু হাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজদান তার কাছে দৌড়ে এলো, বলল, তুমি পাগল, এভাবে চেঁচাচ্ছ কেন? আসতে বলো। তিথি এসে তাকে জড়িয়ে তুলল। আজদান বলল, হয়েছে, এবার চলো। তিথি বলল, জ্বর হোক। আজদান বলল, না না, চলো। তিথি থামল না। আজদান তাকে পা যা কোলে করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না মেহবুব, জ্বর হলে আমাকেই সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে তার সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এ ব্যাটা তাকে ভিজতে দিল না কেন আরেকটু? আজদান তাকে নিয়ে যেতে যেতে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আজদান বলল, আর কি দেখনি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও। তিথি আজ একটা কেক অর্ডার করেছে, বেশ বড় সাইজের কেক। যাকে বানাতে দিয়েছে তাকে বলেছে কেকটার রং যেন কটকটে হলুদ রং হয়। কেকের উপর তার আর ডোডোর বাপের ছবি, তাও বিয়ের। ছবিটাতে তিথিকে বেশ বিচ্ছিরি লাগছিল ঠিক, কিন্তু এসব এখন যায় আসে না। কেকটা জারিফ আর আয়জা আসার পথে নিয়ে এসেছে। তিথির জন্য তারা গিফট এনেছে, ডোডোর জন্য খেলনা গাড়ি। কেকটা দেখে তিথির মেজাজ খারাপ হয়ে গেল। আয়জাকে বলল, হলুদ রং দিতে বলেছি না? এটা কি রং দিয়েছে? কালো কেক কেন কাটবো আমি? আমি কি কারো শোক পালন করছি? ধুর, আর খেলবো না। আম্বিয়া বেগম বলেন, তার ছিল তো আবার। তিথি সোফায় মুখ গোমড়া করে বসে রইল। আয়জা হেসে বলল, তুমি ভাইয়াকে খুশি করতে চাও না? তিথি বলল, চাই। আয়জা বলল, ভাইয়া এটা পছন্দ করবে। তিথি বলল, ঠিক আছে তাহলে। আজলান রাত 10টা নাগাদ বাড়ি পৌঁছালো। জারিফ আর আয়জাকে দেখে খুশি হলো। ওদের সাথে কথা বলার সময় ডোডো তাকে দেখে আম্বিয়া বেগমের কোল থেকে ঝাপটাঝাপটি ধস্তাধস্তি শুরু করে দিল। আজলান তার জন্য আনা মিনি কেক আম্বিয়া বেগমের হাতে দিয়ে বলল, এটা ওকে খেতে দাও, ওর হাতে দিও না, তুমি খাইয়ে দাও। আম্বিয়া বেগম কেকটা নিয়ে ডোডোর গালে চুমু খেয়ে বলল, কেক খাবে আমার ভাই? ডোডো কেকটা হাতে ধরতে না পেরে ভীষণ রাগত সুরে ডাক দিল, দাদা। আম্বিয়া বেগম হেসে উঠে বলল, দিচ্ছি দিচ্ছি। তিথি লিপস্টিক একটু কমে গিয়েছিল। সে আবারও লিপস্টিক পরল। লিপস্টিকের কালার হালকা খয়েরি রঙের। ডোডোর বাপ বলেছে এই লিপস্টিকটা তাকে দারুণ মানায়। লিপস্টিক পরা শেষ হতে না হতেই আজদান অনেক জিনিসপত্র হাতে নিয়ে ঘরে ঢুকলো। তিথি খুশি হয়ে গেল। আজদান তার দিকে ভুরু কুচকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বিছানায় বসে বলল, এত সাজগোজের কি আছে?
তিথি এসে তার কোলের উপরে বসে বলল, আগে আমার কথা শোনো, অর্ডার দিলাম হলুদ রঙের কেক, ওরা দিল কালো কুচকুচে। আজদান বলল, আমি ফোন করে বলেছি কালো দেওয়ার জন্য। তিথি রেগে গিয়ে বলল, ও আচ্ছা, আমি কালো সেজন্য তুমি কালো কেক বানাতে দিয়েছো? তুমি হলুদ রঙের বলে আমি তোমার জন্য হলুদ রঙের কেক অর্ডার দিয়েছি। আজদান বলল, মাত্রই বাড়িতে ফিরলাম আর তুমি শুরু করে দিয়েছো। তিথি নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, কিছু দেওয়ার থাকলে দিয়ে দাও, আমি যাই, কাজ আছে। আজদান বলল, বাহির থেকে এসেছি, হাত মুখ ধুইনি। তিথি জেদ ধরে বলল, ধুতে হবে না। আজদান তাকে চুমু দিল গালে। তিথি বলল, লিপস্টিকটা শুকনো, চুমু খেলে তোমার ঠোঁটে লিপস্টিক লাগবে না। আজলান তার ঠোঁটের কোনায় চুমু দিতেই কোল থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। আজলান গোছল করে বের হতেই তিথি এসে বলল, দাঁড়াও, তোমাকে আমি কখনো সাদা পাঞ্জাবি পরতে দেখিনি, একবার এটা পরো। আজলান দেখল একটা সাদামাটা সাদা রঙের পাঞ্জাবি আয়রন করা ছিল, তাই সে আয়রন না করিয়ে গায়ে দিল। চিরুনি হাতে নেবে তক্ষুনি তিথি চিরুনি কেড়ে নিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি আসতে দিই, খবরদার আর হাত দেবে না। চুল আস্তে দিয়ে হাত দিয়ে আবার এলোমেলো করে চুলগুলো একপাশে তুলে দিল তিথি। বলল, এবার হিরো হিরো লাগছে, আসো তুমি। আজদান বলল, আমি দুটো কেক এনেছি, একটা তোমার জন্য, অন্যটা ডোডোর জন্য। তিথি এক দূরে কেকের বক্সটা খুলতে লাগলো, হলুদ রঙের কেক। তিথি খুশি হয়ে দৌড়ে এসে আজদানের গালে চুমু খেয়ে আবার কেকের কাছে চলে এলো। বলল, ভালো কাজ করেছো, কিন্তু ডোডোরটা কী রঙের? ওর গায়ের রং কিন্তু মসুর ডাল বাটার পর যে রং আসে ওটা। আজদান বলল, তুমি এত কিছু জানো কি করে? তিথি বলল, আরে বিয়ের আগে আম্মা আমাকে কত মসুর ডাল বেটে মুখে লাগিয়ে বসিয়ে রাখতো একটু ফর্সা হওয়ার জন্য। আম্মা তখনকার মানুষ তো, তাই কিছু বোঝে না। আম্মা তো আসল কাহিনী জানে না। আজদান অবাক কণ্ঠে বলল, কি জানে না? তিথি তার গাল টেনে দিয়ে বলল, কালো মেয়েদের জামাই সুন্দর হয় এইটা। আজদান তার হাত নামিয়ে দিয়ে বলল, যত সব ফালতু কথা। তিথি বলল, কিন্তু কেকটা তো অনেকটা ভেঙে গেছে। সে পড়ার টেবিলে ড্রয়ার খুলে লোহার স্কেল বের করে সাবান দিয়ে ধুয়ে নিল, তারপর স্কেলটা দিয়ে এক পিস কেটে নিল। নিজে খেয়ে বাকিটা আজদানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হেভি টেস্টি। মুখ মুছে ফেলো, কাউকে কিছু বলবো না, আমরা কেক খেয়ে ফেলেছি ওদের আগে। আজদান বলল, হয়েছে, এবার চলো। তিথি চলে গেল তার পিছু পিছু। কেকটা বক্সে ভরে নিয়ে গেল। সবাইকে বলল, কেক কাটার পর খুলবো, এটা কি আছে সবাই ভাবতেও পারবে না। আজদান চুপচাপ তার কথা শুনছে। কেক কাটার সময় আজলানের হাতটা টেনে এনে নিজের হাতের উপর রাখল তিথি। কেক কেটে আজলানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে বলল, ওটার চাইতে এটা বেশি মজা, তাই না? আম্বিয়া বেগম বললেন, কোনটা? তিথি বলল, তোমার ছেলে যেটা এনেছে সেটা। সে সবাইকে কেক কেটে খাইয়ে দিল। রমলা চাচি বলল, তোমাদের ঝগড়াঝাটি কমায় দিক আল্লাহ, অনেক বছর একসাথে বাঁচো। তিথি বলল, এসব কোনো কথা বললে চাচি? ঝগড়া না করলে অনেক বছর বাঁচব কী করে? দূর। সবাই হেসে উঠল হঠাৎ। আফতাব শেখ বললেন, বৌমা, আমার এত অল্প কেক দিয়ে হবে না, আমার বড় পিস চাই। তিথি বলল, একটু সবুর করো বাপু, এমন রাক্ষসের শ্বশুর হলে চলে? ডোডোকে কেক খাইয়ে দিল তিথি। ডোডোর কেক থেকে কতটুকু নিজেও খেয়ে নিল, আজদানকেও খাইয়ে দিল, আর কাউকে দিল না। তারপর কেকের ক্রিম নিয়ে ডোডোর দুগালে লাগিয়ে দিতে ডোডো খিলখিলিয়ে হাসিতে ফেটে পড়ল। তিথি তাকে আদর করতে করতে বলল, কচুর মতো হাসে আমার বেটা। ডোডো আজদানের দিকে হাত বাড়িয়ে দিল। পাপ্পা। তার ডাক শুনে আজদান তাকে কোলে নিয়ে টিস্যু দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, টি শার্টের কী অবস্থা করেছ মেহবুব? ওকে চেঞ্জ করিয়ে দাওনি কেন? তিথি বলল, আমার মনে নেই। সে ব্যস্ত পায়ে হেঁটে রান্নাঘরে চলে গেল। সে আজ কাচ্চি বিরিয়ানি রেঁধেছে, সবাই মিলে এখন খাবে। খাবার টেবিলে কাচ্চি বিরিয়ানি বাসনে বেড়েছে তিথি। সবাই খেতে বসলো। তিথি জারিফকে বলল, এই জামাই ভালো হয়েছে রান্না? জারিফ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ ভাবি, আপনার হাতের রান্না তো এমনিতেই ভালো। তিথি বলল, এত বড় মিছে কথা কে বলেছে আপনাকে? আয়েজা খেতে গিয়ে থেমে গেল। জারিফের চোখ তার দিকে দেখে তিথি আয়েজাকে বলল, এর পরের বার বরকে মিথ্যে বলবে না। আম্বিয়া বেগম বললেন, রাধিস তো ভালোই, আজলান কিছু তো বল। আজলান বলল, মা, ভালো জিনিস চুপচাপ খেতে হয়, খাবার টেবিলে এত কথা কিসে সেটাই বুঝতে পারছি না আমি। আফতাব শেখ বললেন, বৌমা, তোমার আম্মা আব্বা আসেনি তা মানলাম, কিন্তু তুষার কিন্তু পাঠাতে পারতো। তিথি বলল, ওই ছেলের কথা আর বলো না বাবা, কোনো একটা বড়লোকের মেয়ের পাল্লায় পড়ে ছেলেটা পুরো বরবাদ হয়ে গেল। আমাকে ওই দিন ফোনে বলল, আপা, ওই মেয়ে বলেছে আমাকে ছাড়া নাকি বাঁচবে না, কানে নিচে মেরেছি এক চর, কিন্তু তারপরও বলল আমাকে ছাড়া নাকি মরে যাবে। আপা, আমি এই মেয়ের জ্বালা অতিষ্ঠ হয়ে মরে যাব। সবাই হাসতে লাগলো। জারিফ বলল, ও তো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, তাই না ভাবি? তিথি বলল, হ্যাঁ। আমি জানতে চাইলাম কিসে পড়ে মেয়েটা? সে বলল ক্লাস 8-এ পড়ে। আপা, মেয়ে মানুষ এত গায়ে পড়া কেন? কত বড় বেয়াদবি কথা!
আম্মা সময় মতো শাসন করলে ও এত বড় কথা জীবনও বলতে পারতো না। সবাই আরেক দফা হাসলো। আফতাব শেখ বললেন, মেয়েটা ভালো হলে তোমার উচিত মেয়েটার মা বাবার সাথে কথা বলে বিয়ে টিয়ে ঠিক করে রাখা। তিথি বলল, ওসবের কোনো দরকার নেই। ও আমার মতো কালো না, ওর রং মিষ্টি কুমড়োর মতো, লম্বা সম্বাও আছে। কত মেয়ে পেয়ে যাব তখন। ডোডো অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। আয়জা মাংস ছিঁড়ে একটুখানি তার গালে পুড়িয়ে দিল। ডোডো বের করে দিল সাথে সাথে। তিথি বলল, কেক খেয়েছে, এখন আর কিছু খাবে না বজ্জাত ছেলে। আজদান বলল, জোর করে খাওয়ানোর দরকার নেই। তোমার কথা শেষ হয়েছে? আমি তাহলে খাওয়া শুরু করতাম। তিথি ঠোঁটের উপর আঙ্গুল রাখল। সবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যেতে যেতে রাত 12টার কাছাকাছি। তিথি তখন তার বাবাকে ফোন করলো। বাবা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কী রে মা, এত রাতে ফোন করেছিস? গোলামের ফুত তোকে আবার কিছু বলছে নাকি? তিথির কণ্ঠে কান্না। সে ফোপাতে ফোপাতে বলল, আব্বা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মফিজ সাহেব বললেন, ওটা আবার কি? ধুর বলো না, হ্যাপি ভার্সারি হয়নি। মেয়েকে বিবাহ বার্ষিকীতে কীভাবে উইশ করবে সেটা না জানলে তুমি বাপ হইছো কেন? রাগ করিস না মা, আমি কি অত কিছু জানি নাকি? মূর্খ মানুষ, দোকানের হিসাব মিলাতে গিয়ে এখন গড়বড় করে ফেলি। তিথি আবারও কেঁদে বলল, বলো গোলামের ফুতের সাথে তুই 1000 বছর বেঁচে থাক। মফিজ সাহেব তাই তাই বললেন। তিথি বলল, এবার আমাকে দাও। মালেকা বেগমের হাতে ফোনটা দিলেন মফিজ সাহেব। উনি জানতে চাইলেন, কী রে কাঁদছিস কেন, কি হলো? খুশিতে কাঁদছি। আম্মা বলো হ্যাপি অ্যানিভার্সারি। মালেকা বেগম বললেন, হ্যাপি অ্যানিভার্সারি। তিথি ঝাড়ি মেরে বলল, ধুর তাও হয়নি। আচ্ছা বাদ দাও, বলো আমার জামাতার হায়াত যেন আল্লাহ 1000 বছর বাড়িয়ে দেয়। মালিকা বেগম তাই তাই বললেন। তিথি বলল, এবার তুষারকে দাও। মালিকা বেগম তুষারকে ঘুম থেকে তুলে ফোন দিলেন। সে ফোন কানে চেপে বলল, হ্যাঁ আপা, ডোডো অসুস্থ, কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি বল ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। এবার বল দুলাভাই যেন অনেক বছর বাঁচে। দুলাভাই যেন অনেক বছর বাঁচে। হয়েছে, তোরা পরীক্ষায় পাস, তোদের জন্য গোটা একটা কেক পাঠিয়েছি। এক পিস শুধু আমি আর তোর দুলাভাই খেয়েছি। ওতে রাগ করিস না, সাথে কাচ্চি বিরিয়ানিও আছে। ড্রাইভার কাকে এক্ষুনি গিয়ে পৌঁছবে। রাখি, ওই প্যাকেটটা নিয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমা। ওই মেয়ে স্বপ্নে এসে তোকে আর জ্বালাবে না। তুষার বলল, আচ্ছা। তিথির কান্না আরও ভারী হলো। সে ফোন রেখে দিল। ঘাড় ফিরাতে দেখলো আজলান তার দিকে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। বলল, এসব কী কথা বলছিলে ওনাদের সাথে? তিথি এসে তার বুকে থুতনি ঠেকিয়ে মুখের দিকে চেয়ে বলল, তুমি বেঁচে না থাকলে ঝগড়া করবো কার সাথে, ডোডোর বাপ? আজদানের ঠোঁটের কোণে হাসি ঝুলছে, কিন্তু তা অতটা স্পষ্ট না। তিথি তার গাল টেনে দিয়ে বলল, কিন্তু তুমি তো চাও আমি মরে যাই, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। আজদান বলল, আর কি? তিথি বলল, তুমি আমাকে কালো বলো, কথা কথা মেহবুব বলে জোরে ডাক দাও। তিথি তাকে ছেড়ে দিল। আজদান বিছানায় তার ফোন হাতে নিয়ে বলল, এসব তোমার খারাপ লাগে? না না, মেহবুব যখন ডাকো না বস, তখন আমার দিলের ধাক্কান বাইরে যায়। আর ধুর, আটটার কিছু না, তুমি কথা কথায় আমায় ধমকাও। আজদান বলল, খারাপ লাগে? ধুর না, তুমি আমায় ধমকাও, আমি তোমাকে ঝাড়ি মারি, ইকুয়াল ইকুয়াল। আজদান বলল, আর তুমি আমাকে সারাক্ষণ ব্রাশ করতে বলো, গোসল করতে বলো, ভালো লাগে না? না বললে খারাপ লাগে গো। আজদান হেঁটে আলমারির কাছে গেল। কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে করতে বলল, আর তুমি আমায় কালো ডাকো কেন? খারাপ লাগে? না তা নয়, ফর্সা বলে ভাবতাম তুমি কানা, আমাকে ভালো করে দেখো না। ভালো করে দেখো বলেই তো কালো বলো। তিথি ভাবুক হয়ে বিছানায় বসলো। আজদান বলল, আর কিছু না। তুমি ডিভোর্স পেপারটা বের করেছো কেন? এটা তোমাকে দেব। তিথির কণ্ঠে কান্না। তোমার এসব শয়তানি এর জন্য ভালো লাগে না আমার। আজদান বলল, আরে এটা আগুনে পড়ব। তিথি খুশি হয়ে গেল। আজদানের কোলে চেপে বসে জড়িয়ে ধরল। অনেকক্ষণ আজদানকে ধরে বসে রইল, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত মহান সাজার দরকার নেই। তুমি আমাকে কত ভালোবাসো তা আমি জানি। আজদান পেপারটা খুঁজে নিল। দেয়াশলাই মেরে আগুন লাগিয়ে দিল। পেপারটা পুড়ে ছাই হয়ে গেল। তিথিকে বলল, মেহবুব এবার কাছে এসো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। বলল, ডোডোটা এখন চলে আসবে। ব্যাটা একেবারে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে বড় জ্বালায়। আজদান রাগী কণ্ঠে জানতে চাইল, কি বলছো? তিথি তার দিকে মুখ করে তাকে ফিসফিস করে বলল, প্লুরাল নাম্বার হওয়া জরুরি অফিসার। আজদান তাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। বলল, ডোডো এখনও ছোট, তুমি এসব ভাবলে কি করে? তিথি তার পাশে গিয়ে বসে বলল, ধুর গাধা, ভাবতে কি পয়সা লাগে? ভাবার জগতে আমি এখন 10 বাচ্চার মা। আজদান বলল, তুমি জানো এখনকার সময় কত খারাপ? ডাক্তাররা বলেন একটা বাচ্চা নিয়ে 3-4 বছর পর আরেকটা নিতে। তিথি বলল, ডাক্তার বেটাদের বলতে ইচ্ছে করে তাই বলে। ডোডোর একটা বোন তো লাগবেই। আজদান বলল, বাজে কথা বলো না। বললে ঘর থেকে বের করে দেবে? হ্যাঁ দেব, দাও তো দেখি। আজদান তার হাত টেনে ঘর থেকে বের করে দিল। তারপর দরজা বন্ধ করে দিয়ে পায়চারি করতে করতে বলল, এইটুকু বয়সে নাকি 2 বাচ্চার মা হবে? একটাকে সামলাতে গিয়ে অবস্থা কাহিল, এ মেয়ে মাথা খারাপ করে দেবে আমার। সে দরজা খুলে দিল। তিথি দাঁড়িয়েই ছিল। দরজা খুলে আজদান তাকে ভেতরে টেনে এনে বলল,
আরও 2 বছর পর। তিথি বলল, ততদিন ডোডোর আরেকটা ভাই আসার সময় হয়ে যাবে। আজদান বলল, নেভার, আমি তোমার ফাঁদে পা দেব না। তিথি বলল, আচ্ছা ওসব দেখা যাবে পরে। আমাকে কেমন লাগছে বললে না আজকে? আজদান বলল, তুমি কালো হলেও সুন্দর, ওটা খালি চোখে দেখা যায় না। তুমি কিভাবে দেখো? আমার চোখ ম্যাগনিফাইং গ্লাস। তিথি দৌড়ে এলো তার কাছে, গলা জড়িয়ে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, বলো তো আমার চোখে কী লেখা আছে? তুমি ডোডোর আব্বাকে ভালো টালোবাসো এমন কিছু? তিথি তার গালে জোরসে একটা চুমু খেয়ে তাকে আয়নার সামনে টেনে নিয়ে গিয়ে বলল, বলো তো আয়নার ভেতরে যাকে দেখা যাচ্ছে তার চোখে কী লেখা আছে? আজদান বলল, হি লাভস দ্য ওমেন হু ইজ দ্য মাদার অফ হিজ চাইল্ড। তিথি হা হা করে হেসে বলল, কমপ্লেক্স সেন্টেন্স। বুঝি বুঝি, তুমি বলেছ বউ আপনি বাচ্চা কি মা সে মোহাব্বত করতে হয়। তিথি বলল, কিন্তু বিশ্বাস করি না। খাঁটি বাংলায় বলো। মেহবুব, আমি তোমাকে ভালোবাসি। আজদান ভয়ানক রেগে গিয়ে দরজা বন্ধ করে ঘরে লাইট নিভিয়ে শুয়ে পড়ল কাত হয়ে। তিথি বলল, হায় হায়, ব্যাটা দেখি গোস্বা করে বসে আছে। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। তার পছন্দের গোলাপি আলো। তিথির কান্না পেল। তার কান্না যখন তখন চলে আসে। বেহায়া। সে আজদানের পাশে বসে কাঁদতে লাগলো। বলল, ভালোবাসে, এটা বলতে গিয়ে সে এক লাফে ব্রিটিশ হয়ে গেল। কচু ভালোবাসে। আজদান উঠে বসল। বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা ইংরেজিতে বলা যে, বাংলায় বলাও সেই। তিথি বলল, না, তারপরও বাংলায় বলো। আজদান তাকে নিজের কাছে টেনে নিল। তিথি বলল, হায় হায়, তোমাকে সাদা পাঞ্জাবিতে এত কিউট লাগে তা তো আগে জানতাম না আফিসার। আজদান বলল, এবার ঘুমাবে? তিথি বলল, বাংলায় বলো। আজদান মহা বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি এটা না বললেও ভালোবাসা হয় মেহবুব। তিথি বলল, তাও বলো। আজদান বলল, আমি তোমাকে ভালোবাসি এটা না বললে কি আমি তোমাকে ভালোবাসি না? না। আজদান এবার তাকে দূরে সরিয়ে দিয়ে কর্কশ সুরে বলে উঠল, 3বার বলেছি, তারপরও মাথা ঢোকে না। এক্ষুনি ঘর থেকে বের হও। তিথি অশ্রু সজল চোখে চেয়ে রইল তার দিকে। তার মায়া মায়া চোখ দুটো আজদানের জীবনের সবচেয়ে জঘন্য রকম দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে আজকাল। সে তিথিকে বুকে টেনে নিয়ে বলল, মেহবুব। তিথি কেঁদে জবাব দিল, তুমি কি এই ডাকে 1000বার ভালোবাসি শব্দটা খুঁজে পাও না?